স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বাংলাদেশের চলমান বিচার সংস্কার ও নির্বাচন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চেয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জবাবে অগ্রগতির কথা তুলে ধরে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানিয়ে আন্তর্জাতিক এই দাতা সংস্থাকে আশ্বস্ত করেছেন সরকার প্রধান। এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে আলাদা বৈঠকে এসব কথা বলেন তিনি। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এ সময় তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে প্রধান উপদেষ্টা উরুগুয়ের প্রধানমন্ত্রী ম্যারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে আসে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার নিয়েও। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে আসে বাংলাদেশের প্রধান ও আগামীর প্রসঙ্গ। আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় এলডিসি উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন প্রফেসর ইউনূস। এনগোজি এওলার সাথে মূলত কথা হয়েছে ডাব্লিউটিওর যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ডাব্লিউটিও রিফর্ম আমরা চাচ্ছি। ডাব্লিউটিও আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে। এসব বৈঠকে আসে আগামীর নির্বাচন প্রসঙ্গ। এ নিয়ে সরকারের পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে জানান প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বিশ্ব শান্তি রক্ষা, টেকসই উন্নয়ন এবং যুদ্ধবিরতির মতো ইস্যুগুলো নিয়ে আলাপ হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রথম দিনে, যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই অধিবেশনের পরপরই বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকের মধ্য দিয়ে এই সফরটি ইঙ্গিত করছে আগামী জাতীয় নির্বাচনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবারকার জাতিসংঘ সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর। দেখার বিষয় জাতীয় নির্বাচন কেন্দ্রিক কি ধরনের সমঝোতা কিংবা ঘোষণা আসে বা সিদ্ধান্ত হয় এই সফর থেকে। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘের সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। দুপুরের পরে এই মামলায় সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ও প্রসিকিউটর তানভীর জোহা। সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলার 52তম সাক্ষী তিনি। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী মামুনকে। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় মোট আসামি 16 জন, তাদের মধ্যে 8 আসামি গ্রেপ্তার আছেন, বাকি 8 আসামি পলাতক। 2টি মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 9 আসামিকে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ তো চলছে, এই বিষয়ে আর কি খবর আছে জানাবেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এই তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ট্রাইব্যুনাল 1-এ। তিনি শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির যে কথোপকথনের যে ফরেন্সিক রিপোর্ট, যেটিতে সত্যতা পাওয়া গেছে, সেই বিষয়গুলো কিন্তু তিনি ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। এই বিষয়গুলো গণমাধ্যমে এর আগেও এসেছে যে এই ফোন আলাপগুলো ফরেন্সিক পরীক্ষা হয়েছে, আন্তর্জাতিক সংস্থা পরীক্ষা করেছে এবং এই সত্যতাটি পাওয়া গেছে। আজকে নতুন যে
তথ্যটি ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন, সেটি হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে ফজলিনুর তাপসের যে ফোন আলাপটি, সেখানে এক পর্যায়ে শেখ হাসিনা বলেন যে আগুন দিতে বলেছি কোথায় আর আগুন দিছে কই। অর্থাৎ এটি প্রসিকিউশন বলছে যে সেতু ভবন, বিটিভি, মেট্রো রেলে আন্দোলনকারীরা আগুন দিয়েছে বলে যে কথাটি প্রচলিত ছিল, প্রসিকিউশন বলছে এই নির্দেশনা এবং চক্রান্ত করেছিলেন শেখ হাসিনাই। তার উদ্দেশ্য ছিল এই জায়গাগুলোতে সহ আরও বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগ দেওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে সেই ঘটনাগুলো আন্দোলনকারীদের উপর চাপানো এবং তাদেরকে গণহারে মামলা দিয়ে গ্রেপ্তার এবং নির্যাতন করাই ছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য। যে কারণে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন যে আগুন দিতে বলেছেন সুনির্দিষ্ট কোনো একটি আরও স্পর্শকাতর স্থানে, সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো একটি জায়গা হতে পারে, সেটিতে আগুন না দিয়ে কেন আগুন দেওয়া হয়েছে এই সেতু ভবনে, সেই বিষয়টি কিন্তু এই ফোন আলাপে উঠে এসেছে বলে প্রসিকিউশনে জানিয়েছে ট্রাইব্যুনালকে। তো মোটামুটি এখনও এই সাক্ষ্য গ্রহণটি চলছে এবং শেখ হাসিনা যে ফোন আলাপগুলো করেছেন সেই ফোন আলাপগুলো তৎকালীন ভিসির সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসানুল হক ইনুর সঙ্গে, ফজলুল তাপরের সঙ্গে প্রতিটি ফোন আলাপই কিন্তু ট্রাইব্যুনালে শোনানো হয়েছে এবং কি কি জব্দ তালিকা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপন করছেন। এই সাক্ষী এবং আরেকজন তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং পরবর্তী যুক্তিতর্ক স্থাপনের যে প্রক্রিয়াটি সেটি শুরু হবে এবং এভাবেই বিচার প্রক্রিয়াটি সমাপ্তির দিকে যাবে। সাদিয়া। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের দোসররা যেন খোলস পাল্টাতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আঁতাত নেই। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত পিরোজপুর জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। নিউ ইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে এই ঘটনা ঘটাতে সাহস পেত না ফ্যাসিবাদের দোসররা। একই কারণে দেশেও অবাধে কার্যক্রম চালাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। বিএনপি মহাসচিবকে নিউ ইয়র্কে কেউ লাঞ্ছিত করেনি দাবি করে রিজভী বলেন, মহাসচিবকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে যার সবকিছুই মিথ্যা ও ভিত্তিহীন। ওই মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন, ওই রক্ত এখনো শুকায়নি। তাই আওয়ামী লীগের সাথে কোনো আপাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছড়ার মতো অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। উক্ত অনুষ্ঠানে হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি এস এম মোর্শেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার অসীম বড়ুয়া, আব্দুল মান্নান রানা, অধ্যক্ষ সানাউল্লাহ সহ অন্যরা। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন শক্ত হাতে দলের ভেতরে অপকর্মীদের শাস্তি দিচ্ছেন, তেমনি বিএনপি পরিবার দিয়ে নিপীড়িত, অসুস্থ, নির্যাতিতদেরও সহায়তা করছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর আদাবরে আমরা বিএনপি পরিবার আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কিডনি রোগে আক্রান্ত রিকশা চালক আব্দুর রাজ্জাককে দেখতে যান রিজভী। দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় তিনি আরও বলেন, অতীতের ন্যায় সবসময়ই বিএনপি মানুষের পাশে ছিল এবং থাকবে। ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2 এর দ্বিতীয় অংশের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানীর আগারগাঁও
আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াত সরওয়ার। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার। এরপরেই রয়েছে জামায়াতে ইসলামী, যাদের প্রতি 30.30% ভোটারের সমর্থন দেখা গেছে। গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি 4.10% ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। আপনাদের সার্ভে রেজাল্টের একটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে যে আমাদের প্রজন্মের মানুষও হয়তো দলীয় যে ইলেকট্রনিক সিম্বল দেখে তারা ভোট দিবে না। তারা হয়তো দেখবে প্রার্থীর, বিশেষ করে যে ক্যান্ডিডেট আছেন, ওই ক্যান্ডিডেটের কোয়ালিটিস গুলো কি ছিল, ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন গুলো কি ছিল, ক্যান্ডিডেটরা আসলে মাঠে এসে ভালো কাজ করতে পারবে না কিনা। দে লুকিং ফর ট্যাঞ্জিবল চেঞ্জ, দে নট লুকিং ফর এমটি প্রমিসেস। তারা ইশতেহার দেখছে না। টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলাটি এখন ঝুলে আছে এক আইনজীবীর রিটের কারণে, এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। হাইকোর্টে এই মামলার আসামি শাহ খসরুজ্জামানের রিটের প্রেক্ষিতে গত 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে। এদিকে বুধবার দুর্নীতির তদন্তকে গতিশীল করতে এবার টিআইবির সাথে 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেছে দুদক। জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার জন্য এবং বিশেষ করে প্রাতিষ্ঠানিক আইনি এবং অধি পরামর্শ কাঠামোকে সুদৃঢ় করার জন্য আমাদের ঐক্যবদ্ধ বা সহযোগিতামূলক কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। দাবি পূরণের আশ্বাসে 7 দিনের আলটিমেটাম দিয়ে শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 1টায় ক্যাম্পাসের লিচুতলায় এই ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন। তিনি জানান, প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেছেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গত 4 দিন যাবৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তি এবং পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছিলেন। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, শাটডাউন কর্মসূচিত কর্মকর্তা কর্মচারীরা দেখলাম 7 দিনের জন্য স্থগিত করেছেন। এখন ক্যাম্পাসের সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সাদিয়া, দুপুর 1টায় আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তারা বলছিলেন যে প্রশাসনের আশ্বাসে তারা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন, তবে দাবি পূরণ না হলে তারা পুনরায় আরও কঠোর আন্দোলন গড়ে তুলবেন। তবে তার কিছুক্ষণ পরেই কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তারা বলছেন যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে, শাটডাউন বা কর্মবিরতি কর্মসূচি তারা অব্যাহত রাখবেন এবং তারা বলছেন যে তাদের যে 2টি দাবি, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা এবং পোষ্য কোটা স্থগিতের যে সিদ্ধান্ত সেটি বাতিল করতে হবে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মাসুদুল হোসেন মুক্তা। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আপনাদের কর্মসূচিতে অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন, অব্যাহত রাখার প্রশাসনের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে এখনো পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের নেতৃবর্গের সেরকম সরাসরি কোনো যোগাযোগ হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই, বা হয়েছে বলে আমরা জানিও না, বা হয়নি এটাই আমরা এখন পর্যন্ত জানি। আর আপনারা এটা অবগত আছেন যে আমাদের যিনি এই আন্দোলন সংগ্রামের যিনি মুখ্য আহ্বায়ক ছিলেন, উনি কিন্তু এসে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে গেলেন যে এই যে 20 তারিখের যে সন্ত্রাসী তৎপরতার যে ঘটনাটা ঘটেছে তার ধারাবাহিকতায় যে কর্মবিরতি বা শাটডাউন চলছে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের, এটা কিন্তু আগামীতে চলমান আছে বা চলমান থাকবে, এই ঘোষণা কিন্তু উনি সুস্পষ্ট করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি এটা আমাদের সাধারণ শিক্ষকদেরই ঘোষণা। তো এর মধ্যে যেটা আপনি বলছিলেন যে আমাদের যে কিছু কর্মকর্তা প্রত্যাহার করেছে, এই বক্তব্যটা কিন্তু সত্য নয়। ওনারা কিন্তু ওনাদের এই প্রোগ্রামটা স্থগিত করেছেন 7 কর্মদিবসের মধ্যে যদি ভিজিবল কিছু না হয়, সেইটা না হলে ওনারা কিন্তু পুনরায় আরও বৃহত্তর কর্মসূচি দিয়ে এই প্রোগ্রামটাকে আবার সচল করবেন। এটা হচ্ছে ওনাদের ব্যাপার। কিন্তু শিক্ষকদের সাথে আসলে ওইরকম প্রশাসনের কোনো কথাবার্তা বা সেরকম কিছু হয়নি।
আমাদের যে আন্দোলনের যে ধারাবাহিকতা, আমরা আমাদের ধারাবাহিকতায় রয়েছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের যে কর্মসূচি আপনার হচ্ছে ক্লাস পরীক্ষা বন্ধর যে শাটডাউন প্রক্রিয়া, সেটা এখনো পর্যন্ত আমাদের সাধারণ শিক্ষকদের তরফ থেকে চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে শিক্ষকদের পক্ষ থেকে যে কর্মসূচি সেটি চলমান রয়েছে এবং তবে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি অতি দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শিক্ষকরা যেন ক্লাসরুমে পরীক্ষা কার্যক্রমে ফিরে যায় সে বিষয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন, না হলে তারা সেশন জটে পড়ার কিন্তু আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। আর এর পাশাপাশি দুপুর 11টায় ছাত্র শিবির মানববন্ধন করেছেন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। চাকসু নির্বাচন আগামী 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। 23 ও 24 সেপ্টেম্বর চলবে মনোনয়নপত্র প্রত্যাহার। সোমবার যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে বাদ পড়েছেন 19 প্রার্থী। এদিকে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন 24 শিক্ষার্থী। কাল প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। এদের ব্যাপারে আমরা ওদেরকে হয়তো একটু বাংলাদেশ এই মুহূর্তে উন্নয়নশীল দেশে উত্তরণের উপযুক্ত নয়। অপরিণত অবস্থায় এই গ্র্যাজুয়েশন হলে দেশের সব অর্জন বিফলে যাবে। তাই এলডিসি উত্তরণ প্রক্রিয়া অন্তত 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুধবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক উদ্যোগের আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের আসন্ন প্রেক্ষাপটে বাংলাদেশ পর্যাপ্ত প্রভাব মূল্যায়ন না করে এবং জনসাধারণ সহ নানা গুরুত্বপূর্ণ অংশীজনের পরামর্শ ছাড়াই তাড়াহুড়ো চলছে বলে মন্তব্য করেন বক্তারা। বলেন, দেশে পর্যাপ্ত জনসম্পদ থাকলেও সঠিক বাজার ব্যবস্থাপনা, বাজার নিয়ন্ত্রণ, গবেষণা খাতের সংকীর্ণতা, রাজনৈতিক হস্তক্ষেপ, বিশ্ব বাজার ব্যবস্থাপনার প্রতিক্রিয়া না বোঝায় দেশীয় শিল্প বিকাশ ও উৎপাদন বহুমুখী হতে পারেনি। এ সময় 4 দফা দাবি জানানোয় সরকারের প্রতি সুষ্ঠু বাজার নিয়ন্ত্রণ, জনসেবা, জবাবদিহিতা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা। বিষয় যা বাংলাদেশ বিপুল সম্পদ নিয়ে এখন ঝুঁকির মধ্যে। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় দেশগুলোর এই ধরনের একরৈখিক বিভাজন পৃথিবীর জনগোষ্ঠীর জন্য একেবারেই কল্যাণকর নয়। তবু এটাই বিশ্বের বর্তমান পরিস্থিতি। এর মধ্যেই আমাদের আপাতত টিকে থাকতে হবে। উক্ত পরিস্থিতির বিবেচনায় বাংলাদেশের কোনো অর্থে এই মুহূর্তে উন্নয়নশীল দেশের উত্তরণের উপযুক্ত নয়। সুন্দরবনে আবারও ভয়ানক রূপে আবির্ভূত হয়েছে বনদস্যুরা। পূর্ব সুন্দরবন থেকে পশ্চিম সুন্দরবন পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে তারা। বনের ভেতর নদ নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে নৌকা প্রতি আদায় করা হচ্ছে মাসিক 20,000 টাকা। আর চাঁদা না পেলে জোরপূর্বক তুলে নিয়ে পরিবারের নিকট থেকে আদায় করা হচ্ছে মুক্তিপণ। দস্যুদের তৎপরতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি কোস্টগার্ড ও বন বিভাগের। সুন্দরবন থেকে মনিরুল ইসলাম মনির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং জীববৈচিত্র্যের ভান্ডার সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূল জুড়ে অবস্থিত চিরসবুজ বনের ভিতর দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা নদী ও জীবজন্তু সবাইকে মুগ্ধ করে। এখানকার মধু, মাছ ও কাঁকড়া আহরণ করে উপকূলে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। কিন্তু হঠাৎ সুন্দরবনে বৃদ্ধি পেয়েছে দস্যুদের তৎপরতা। প্রতিনিয়তই ঘটছে অপহরণের ঘটনা। সম্প্রতি পশ্চিম সুন্দরবন রেঞ্জের রায়মঙ্গল নদীর দারং খালে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে শ্যামনগরের 4 জেলেকে জিম্মি এবং মারধর করে বনদস্যুরা। পরে পরিবারের কাছ থেকে 2 লাখ টাকা মুক্তিপণ আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়। চালিত ট্রলার নিয়ে এসে আমাদের উঠিয়ে নিয়ে যাই তারা মারপিট করে। 2 লাখ টাকা দাবি করার পরে বিকাশের মাধ্যমে 2 লাখ টাকা তাদের ফোনে যাওয়ার পরে তারপরে আমাদের ছেড়ে দেয়। সাতক্ষীরার জেলেপল্লীতে বনদস্যু আতঙ্ক বেশি। বন বিভাগের দেয়া বৈধ পাস থাকলেও জঙ্গলে প্রবেশ করতে দস্যুদের প্রতি নৌকা বাবদ 20,000 টাকা দিয়ে টোকেন নিতে হয়। জঙ্গলে গেলে দস্যুরা টাকা পয়সা চায়, এখন আমরা দিতে পারছি বনদস্যু তারা মানুষ জিম্মা করে, জেলেদের জিম্মা করে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়ে তাদের মুক্তি দেয়। সুন্দরবনে এখন আতঙ্ক ছড়াচ্ছে বনদস্যু আলিম, আলম ও দুলাভাই বাহিনী। আমরা মুন্না, দুলাভাই আর
আলম, এই 3 বাহিনীর অত্যাচারে আমরা মাছ ধরতে বনে যেতে পারতেছি না, কারণ তারা আমাদের কাছ থেকে মুক্তিপণ চায়। বন বিভাগের পক্ষ থেকে গোয়েন্দা ও টহল নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা। আমাদের টহল আরো জোরদার করেছি। আমাদের স্মার্ট প্যাট্রোলিং টিম 1, 2 আমাদের চলমান আছে। 1 উঠে আসছে এবং 2 আমাদের অলরেডি নেমে যাবে, এবং আমাদের স্পেশাল একটা টিম আছে যে টিমটা কখন নামবে কখন উঠবে সেটা গোপনীয় রাখা হয়। অবিলম্বে সুন্দরবনে দস্যুতা দমনে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন উপকূলবাসী। আলহাদি খান, নিউজ 24। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে চলতি বছর ব্রিটেনে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD। সংস্থাটি বলছে, খাদ্যপণ্যের বাড়তি দামের কারণে 2025 সাল জুড়ে মূল্যস্ফীতি 3.5% পৌঁছাতে পারে। শুধু তাই নয়, আগামী বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নভেম্বরের বাজেটে কর বাড়ানো বা সরকারি খরচ কমানোর মতো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হওয়া লাগতে পারে। একই সাথে মার্কিন শুল্ক বৃদ্ধির কারণে বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,91,196 টাকা। এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1,574 টাকা বেড়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,82,495 টাকা, 18 ক্যারেটের ভরি 1,56,426 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,29,797 টাকা নির্ধারণ করা হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিতে বিরোধিতা, ইরানকে পারমাণবিক অস্ত্র নিয়ে হুঁশিয়ারি এবং রাশিয়ার বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এই 3 প্রধান ইস্যুতেই নিজের অনড় অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি মিত্র ও প্রতিপক্ষ কাউকেই কড়া বার্তা দিতে ছাড়েননি। এক পর্যায়ে জাতিসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে এর ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। জাতিসংঘের বিশ্বমঞ্চে আবারও ফুটে উঠল ডোনাল্ড ট্রাম্পের সুপরিচিত আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন। মঙ্গলবার 80তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তীব্র বিরোধিতা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। নিজ বক্তব্যে স্পষ্ট করে দেন, ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসবাদের প্রতি নমনীয়তা প্রদর্শন। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে বলে তিনি দাবি করেন। এই সংস্থার কেউ কেউ একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাস সন্ত্রাসীদের নৃশংসতার জন্য এটি অনেক বড় পুরস্কার হবে। ট্রাম্পের কঠোর বার্তার লক্ষ্যবস্তু ছিল ইরানও। কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আমার অবস্থান খুব সহজ। বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী রাষ্ট্রকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। সবশেষে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তবে এই পদক্ষেপে ইউরোপীয় মিত্রদেরও পাশে চেয়েছেন তিনি, যাতে সম্মিলিত চাপে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় মস্কো। নিবির আমিন, নিউজ 24। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিশ্বজুড়ে চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি অধিবেশনে গাজা পরিস্থিতি, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি এবং ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরব ছিলেন তুরস্ক, কাতার, ব্রাজিল ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা। প্রত্যেকের কণ্ঠেই ছিল শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জোর দাবি। বিশ্বজুড়ে চলমান সংঘাত ও মানবিক সংকট নিরসনে কখনোই হাল ছাড়বেন না, এমন প্রতিজ্ঞা করে সাধারণ পরিষদের অধিবেশন শুরু করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শান্তি, মর্যাদা আর মানবতার জন্য নিজের সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, অধিবেশন চলাকালেও গাজায় নিরীহ মানুষ মারা যাচ্ছে, সেখানে অব্যাহত রয়েছে গণহত্যা। একই ইস্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেন, যুদ্ধবিরতি আলোচনা লাইনচ্যুত করতেই ইসরায়েল দোহায় হামলা চালিয়েছিল। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজায় চলমান গণহত্যাকে অন্যায় আখ্যা দেন। একই সঙ্গে তার দেশের বিচার বিভাগের উপর যে কোনো একতরফা আক্রমণ অগ্রহণযোগ্য বলেও জানান তিনি। অন্যদিকে ইউক্রেন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করলেও জাতিসংঘের প্রয়োজনীয়তার উপর জোর দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার মতে, ক্ষমতাধর দেশগুলোর প্রতিবন্ধকতার কারণেই অকার্যকর হয়ে পড়ছে জাতিসংঘ। নিবির আমিন, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নিউ ইয়র্কের রাস্তায় আটকা পড়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পুলিশের কাছে অনুরোধ করে কাজ না হয় তিনি সরাসরি ফোন করেন ট্রাম্পকে। এরপর গাড়ি ছেড়ে দিয়ে প্রায় আধা ঘন্টা পায়ে হাঁটেন তিনি। সে সময় সাধারণ মানুষের সাথে ছবি তোলেন, বলেন নানা কথাও। মার্কিন রাষ্ট্রপ্রধান আসছেন, তাই রাস্তা বন্ধ। নিউ ইয়র্কের রাস্তায় এমন বাস্তবতার মুখে পড়লেন খোদ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পুলিশকে বারবার অনুরোধ করেও যখন কাজ হলো না, তখন তিনি নিলেন এক মজার পদক্ষেপ। সোজা ফোন করলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকেই। হাসতে হাসতে ফোনেই জানালেন তার দুর্দশার কথা। বললেন তার জন্য আটকে আছেন রাস্তায়। এরপর অবশ্য পায়ে হাঁটার অনুমতি মেলে। প্রায় 30 মিনিট ধরে নিজের নিরাপত্তা দলের সঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটেন ম্যাক্রো। পথচারীদের অনুরোধে তিনি তাদের সাথে ছবিও তোলেন। এই সময় প্রেসিডেন্টের কপালে চুমো খেয়ে দেন এক পথচারী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।